প্রতিনিধি আসেন পানে যায় এই চেষ্টা করতে ফোনটা শেষ সামনে পুকুর থেকে জল নিয়েছে নেবা में एक वर्कर का मर्डर कर दिया गया है नानूर में बेलेघाटा में भी एक हुआ है। तो जो हाई हाई आउट भरोसा इनका नारा देके आया था, अभी 24 घंटा नहीं हुआ है, कम से कम 300 से 400 पार्टी ऑफिस तोड़े गए। कम से कम 150 ऐसे कैंडिडेट्स हैं हमारे जिनके घर के अंदर घुस के हमला चलाया गया है, जिनके नीचे गराज में या पार्टी ऑफिस में एकदम घुस के तोड़फोड़ मचाया गया है। तो ये है बीजेपी का, भाजपा का भरोसा का मॉडल। बाकी लोग तय करें। पार्टी में चर्चा होगी और आने वाला दिन में जो भी होगा एक फैक्ट फाइंडिंग कमेटी हम लोग बनाए। जिस तरीके से हम लोगों के ऊपर टॉर्चर किया जा रहा है, जा जाके पार्टी ऑफिस तोड़े जा रहे हैं, घर में घुस के मारा जा रहा है, हर जगह पे आपने देखा है। कल रात भर हम लोगों के पार्टी वर्कर्स के ऊपर जिस तरीके से अत्याचार हुआ है, मैं सबको यही कहूंगा कि तृणमूल के जितने भी सैनिक हैं, आप एकदम स्ट्रांग रहो। पार्टी आपके साथ डट के खड़ा है और जहां तक हमें जाना पड़े हम आपके लिए जाएंगे। और इसीलिए एक 12 मेंबर्स का फैक्ट फाइंडिंग कमेटी बनाया गया। 3 टीम अलग बनी है जिसमें 4-4 मेंबर्स रहेंगे और परसों से ये विजिट चालू होगा। कल आपको डिटेल ब्रीफिंग इसके ऊपर we spoke this morning and he has expressed his complete solidarity with us and is completely in concurrence with what our party supremo and chairperson has said yesterday in a tweet. খুব ফুটানি করেছিলেন, খুব ফুটানি, খুব হুঁশিয়ারি হুঙ্কার, আর আজকে নিজেরাই জ্বলছেন। নিজেদের পার্টি অফিস জ্বলছে, কলেজের যে সব ইউনিয়ন রুম যেগুলোকে জবরদখল করে রাখা ছিল সেগুলো ভাঙা হচ্ছে। হ্যাঁ, সত্যিই পার্টি অফিস এটা হচ্ছে কলকাতায় নিউ মার্কেট এলাকায় টিএমসির পার্টি অফিস করা হয়েছিল অস্থায়ী, সেটাকে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে। উনি যে সংখ্যাটা বলেছেন, সংখ্যাটা মেলাতে পারবো না, কিন্তু হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে সব কিছু ছবি দেখছি। খুব কষ্ট হচ্ছে না? অভিষেক ব্যানার্জির খুব কষ্ট হচ্ছে এইসব দেখে। মনে পড়ে 21-এর ভোটের পরে কি করেছিলেন আপনারা? মনে পড়ে। আর এবারও তো সেটাই করতে চেয়েছিলেন, তো এখন পরিবর্তন হয়ে গেছে, উল্টো দিকে চলে গেছে। হিংসার ব্যাপারটা তো আপনারাই তৈরি করেছেন, আজকে খুব সাধু সেজে কথা বলছেন, আমাদের এখানে এই হয়েছে সে হয়েছে। 21-এর ভোটের পরে আরও অন্য ভোটে কত মার্ডার করা হয়েছে, তখন কোথায় ছিলেন? আপনাকে তো এইরকম নিচে নেমে বক্তব্য রাখতে তো দেখতাম না, তখন তো অস্বীকার করতেন। যদি বা কোথাও প্রশ্ন করা হতো অস্বীকার করতেন। আজকে বিরাট সাধু নেতা সাজছেন, হ্যাঁ, যেন কিছুই, মানে ভাজা মাছটাও আমরা উল্টে খেতে জানি না, মানে এই টাইপের, মানে অশান্তির দিক দিয়ে আমরা যেন আমরা কিছুতে নেই, এই টাইপের ভাব দেখাচ্ছেন। আজকে মানে ভেজা বেড়ালের মতো হয়ে গেছেন। কিন্তু এই রেজাল্টের আগে যখন প্রচারে ছিলেন, 2 দিন আগেও তো দেখতাম যে বিরাট হুঙ্কার হুঁশিয়ারি দিতেন। নিজে যখন হুঙ্কার হুঁশিয়ারি দিতেন তখন মনে ছিল না যদি রেজাল্ট উল্টে যায় তাহলে যে হুঁশিয়ারি দিচ্ছি, মানুষের মনে যে রাগটা তৈরি হচ্ছে, এটা বুমেরাং হয়ে যাবে, আমাদের দিকে ধেয়ে আসবে। তখন মনে ছিল না। এখন যেহেতু পাল্টা মার দিচ্ছেন মানুষ, তাও তো বলবো আপনারা যা কাণ্ড করেছেন তার তুলনায় অনেক অনেক কম। কারণ শাসক দল বিজেপি তারা সকলকে সংযত হওয়ার বার্তা দিচ্ছে। নরেন্দ্র মোদী নিজে সংযত হওয়ার বার্তা বারবার দিচ্ছেন যে পলিটিক্যাল ওই কালচার আমরা চাই না, নতুন করে বাংলাকে তৈরি করতে চাই। কিন্তু আপনারা তো কখনো বলেননি। এই যে ভোটের ব্যাপারটা চলছিল, জানেন ভোট হয়, কাউন্টিং হয়, রেজাল্ট হয়, একবারও তো সতর্কবাণী দেননি যে যা হবে হবে, কর্মীরা সব সতর্ক থাকবেন। বরং আপনারা তো জড়ো হওয়ার কথা বলতেন। এমনকি শুনছিলাম কাউন্টিংয়ের দিনে মুসলিম সম্প্রদায়ের লোকেদেরকে বিশেষ করে এক জায়গায় জড়ো হতে বলেছিলেন, অস্ত্রশস্ত্র লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে বলেছিলেন। মনে ছিল না যে রেজাল্ট হওয়ার পরে এই এরকম কথা বললে তার এক হচ্ছে যদি আমাদের লোকেরাই যেতেন তাহলে তারাও বড় ঘটনা ঘটাতে পারেন, তার যে মানুষের রক্ত ঝরবে। আর যদি উল্টে যায় তাহলে উল্টো দিকে চাকা ঘুরে যাবে। মনে ছিল না কি বলেছেন? ডিজে বাজাবেন,
অমিত শাহকে হুঁশিয়ারি দিয়েছিলেন। আমি দর্শক পরপর ওগুলো শোনাই, আমি আজকে একবার শুনিয়েওছি, আরও একবার শোনাই, এগুলো শোনাতে হবে। আমাদের আরামবাগে এসে বিরাট বিরাট কথা বলেছিলেন, আরামবাগে এসে 4 তারিখে 12টার পরে কে বাঁচায় দেখে নেব, এবং কেন্দ্রীয় হোম মিনিস্টার তাকে পর্যন্ত শাসিয়েছেন। তো তখন মনে ছিল না যে কথাগুলো বলছি যদি রেজাল্ট ওটা না হয় তাহলে আমাদের কর্মীরাই এর শিকার হতে পারেন? মনে ছিল না ডিজে বাজাবেন? তো ডিজে আপনারা কি একারাই ডিজে বাজাতে পারেন? ডিজে আরও তো অনেকে বাজাতে পারেন না, এখন তারাও ডিজে বাজিয়ে দিচ্ছেন। ওই যে দেখছি নিউ মার্কেটে যে ভাঙচুরটা হচ্ছিল বুলডোজার দিয়ে, ডিজের আওয়াজ আসছিল, তো ডিজে বাজাচ্ছেন তারা। খুব কষ্ট হচ্ছে এখন। শুনুন শুনুন, আপনি হয়তো ভুলে যেতে পারেন আপনি কী সব বলে রেখেছেন, একটু শুনুন, তাহলে বুঝতে পারবেন যেটা বলেছেন সেটা কত অন্যায় ছিল, আর যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার নিজের বক্তব্যের জের পাল্টা। 16, 17, 18, 19 যারা বুথে রাজনীতি করো, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আপনি বলছেন উল্টা করকে লটকা দেগা কাকে? বাঙালিকে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে খালি বলবো যদি সৎসাহস থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, 12টার পর দেখা হবে, 12টার পর দেখা হবে। এই তো হচ্ছে, দেখা হচ্ছে, তো এখন তো পাত্তা নেই তো। আর শাহ কিন্তু ওই কথা বলেননি বাঙালিকে উল্টো করে লটকে দেবো। শাহ বলেছেন দুষ্কৃতী যারা তারা। অবশ্য দুষ্কৃতী তো আপনাদেরই, আপনারা সেটাকে বাঙালি বলে মনে করেন, কিন্তু না, যারা সত্যিকারের বাঙালি তারা আপনাদেরকে ভোট বাক্সে ভোট দিয়ে হটিয়ে দিয়েছেন। এরা হচ্ছেন আসল বাঙালি, আপনারা সব জালি বাঙালি, দুষ্কৃতী। সেজন্য মানুষ এখন তার রায় পেয়ে গেছেন, এখন তারাও পাল্টা দিচ্ছেন বলতে এটা দিতেন না হয়তো। ওই যে হুঁশিয়ারি, হুমকি, ডিজে বাজাবো, কে বাঁচাবে, দিল্লির কে কোন বাপ আছে দেখে নেব, এই যে হুঁশিয়ারি, ব্যাস মানুষের সবাই তো রক্তে মাংসের মানুষ না। শাহকে পর্যন্ত হুঁশিয়ারি 12টার মধ্যে দেখে নেব। তো কই কী হলো, কোথায় 12টা বেজে তো আজকে একটা দিন পার হয়ে গেলো, কী করতে পেরেছেন? এখন তো নিজেই কান্নাকাটি করছেন, হাই কী হলো আমাদের, ভেঙে দিচ্ছে সেই ভেঙে দিচ্ছে বলে চুপচাপ ভেজা বেড়ালের মতো কথা বলছেন। আবার রাহুল গান্ধীর সঙ্গে নাকি কথা হয়েছে ওনাদের, রাহুল গান্ধী সিম্প্যাথি জানিয়েছেন রাহুল গান্ধীও যদি এটুকু বুঝে থাকেন তাও তিনিও বুঝছেন যেমন তেমন তার মুগুর চলছে। হয়তো পলিটিক্যালি ইন্ডিজোটা আছেন বলে হয়তো বলে হ্যাঁ ঠিক আছে দিদি পাশে আছি, তারাও বুঝছেন যে এরা কারা। হেরে গেছেন মুখ্যমন্ত্রী নিজে বলছেন আমি পদত্যাগ করবো না, থাকবো আরও 2 দিন যদি থাকা যায় আর কি। মুখ্যমন্ত্রী ভাবছেন আরও 2 দিন, মানে 7 তারিখ পর্যন্ত যদি থাকা যায়, এখন পদত্যাগ না করি, যদি পুলিশি নিরাপত্তায় কদিন পাই, ভয়ও আছেন তো আছে না ওনাদের, তবে পুলিশি নিরাপত্তা সব নাকি তুলে নিয়েছে শুনছি, ফাঁকা হয়ে গেছে। হরিশ মুখার্জি রোড এসব সব ফাঁকা হয়ে গেছে। এখন তো 2 দিন পর দেখবেন এই অভিষেক ব্যানার্জিকে রাস্তার ধারে দাঁড়িয়ে চা খেতে। ইনার পলিটিক্যাল কেরিয়ার ডুম হয়ে গেছে, আর কেউ না দলের কেউ শুনবেন না উনি কিছু করতে পারবেন। আরে ওই রকম মেজাজ কে শুনবেন বলুন তো? সবসময় এই যে বক্তব্য শুনলেন সবসময় হুঁশিয়ারি টাইপের, কি নেতা হুঁশিয়ারি টাইপের, রাজা ভাব। আসলে ক্ষমতায় তো প্রথম থেকে আছেন না, প্রথম থেকেই ভোগ করেছেন। লড়াই কী জিনিস, মানুষকে নিয়ে কীভাবে চলতে হয় জানেন না তো। সেই জন্য দেখবেন যবে থেকে ইনি দায়িত্বে এসছেন তৃণমূল কংগ্রেসের, তখন থেকে পতন। ওই নতুন তৃণমূল কংগ্রেস শুরু করলেন না, নতুন তৃণমূল কংগ্রেস, সব জায়গায় আমরা চলে যাব, সব রাজ্যে আমরা ছড়াবো, দেশের কোনায় কোনায় জোড়া ফুল পৌঁছে দেবো। আমার খুব মনে আছে কথাটা উনি বলেছিলেন। 21-এর ভোটের পরে ছড়াতে গেছিলেন, ত্রিপুরা, মেঘালয়, গোয়া, আসাম, সব জায়গায় ছড়াতে গিয়েছিলেন, নিজেই ছড়িয়ে লাট করে চলে এসছেন। গাদা খরচা, কিছু হয় না, সব বেকার, ঝাঁপ বন্ধ হয়ে গেছে তো। আবার এমন করেছেন, মানে তখন তো ছিল অল ইন্ডিয়া পার্টি, সেটা আঞ্চলিক পার্টি হয়ে গেছিলো, এখন তো আবার ওনার হাত ধরে তো এখন যা অবস্থা তৃণমূল কংগ্রেস বাংলাদেশ শেষ হয়ে গেল। মানে পুরো এই মানে অভিষেকের হাতে টিএমসি ঘরে ঢুকে গেল। ফলে এর কথা আর কে শুনবেন? এ তো পরীক্ষিত, কেউ শুনছেন না এনার কথা।
মানুষ নিচ্ছে না। আর এরকম হুঁশিয়ারি হুমকি দিয়ে, বাঙালি তো এত হুমকি হুঁশিয়ারি পছন্দ করেন না, তো এসব চলে না। অত্যন্ত অহংকার, দম্ভ, এই নিয়ে পলিটিক্স হয়। আর ওনারা তো পিসি ভাইপো ওই দুজনই চালাবেন, অন্য কাউকে দায়িত্ব দেননি। দলের আরও অনেকে আছেন সিনিয়র লিডার, তাদেরকে দায়িত্ব দেয়নি। সব জায়গায় পিসি আর ভাইপোর ছবি থাকবে, আর কারোর ছবি থাকবে না। ব্যাস নিজেরাই ছবি হয়ে গেছেন। এখন কেউ শুনছে না, কেউ পাশে নেই। এত হুমকি হুঁশিয়ারি খুব দিয়েছিলেন, এখন পাল্টা চলছে। যেই পাল্টা চলছে, ব্যাস এখন কান্নাকাটি কার্যত শুরু করছেন। এরকম হচ্ছে কেন, এরকম হবে? ওনারা বলেছিলেন অভয়, মানে কি ভয় আউট, ভরসাহীন, কেন এসব হবে? ওনাদের কথা রাখছেন না। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং টিম করছি, দেখব। আপনি যাবেন একটু নিচে নেমে। আপনি তো হেস্টিংসে গিয়েছিলেন, চোর শুনে চলে এসেছিলেন। আর কেউ নাকি বলছেন যে থুতু ছিটানো হয়েছে নাকি অভিষেকের দিকে, তাই কি? থুতু ছিটানো হয়েছিল? বাপরে বাপ। তো আপনি নিজে একটু ফাইন্ডিং করতে যাবেন। আর তো জেড ক্যাটাগরির সিকিউরিটি পাবেন না, যাবেন একটু, দেখব। আর হেলিকপ্টার তো আর হবে না, একটু গাড়ি নিয়ে ঘুরুন না। আপনি নিজে একটু ঘুরুন, তারপর দেখবেন এলাকার মানুষের কি রিয়াকশান আপনার ব্যাপারে। তাহলে বুঝতে পারবেন আপনাকে কতটা ভালোবাসেন বাংলার মানুষ। আপনি নিজে একটু ফ্যাক্ট ফাইন্ডিংটা করুন। আর দর্শক, ওনার যে ডান হাত, এই যে ফলতা বাদশাহ জাহাঙ্গীর, তারও তো সাম্রাজ্যের পতন হয়ে গেছে। ফলতাতে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস, দেখুন কি অবস্থা, ভাঙচুর করে কী করছেন এলাকার লোকজন, বিজেপি সমর্থিত লোকজন, ভাঙচুর, পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। মানে জাহাঙ্গীর সাম্রাজ্যের পতন ঘটে গেছে। এখনও ভোট বাকি আছে, 21শে মে ভোট আছে। আমি তো আগেই বলেছিলাম যে যদি পরিবর্তন হয়ে যায় আর যদি নতুন করে নমিনেশন করতে হয়, দেখবেন জাহাঙ্গীর খান দাঁড়াবেনই না। এত দাপট দেখাচ্ছেন তো, দাঁড়াবেনই না, নমিনেশন ফাইল করবেন না। তো এখন তো নতুন করে নমিনেশন ফাইলের খবর নেই, যেটা হয়ে গেছে তার ভিত্তিতে ভোট হবে। তবে ওনার পাত্তা নেই, না জাহাঙ্গীর, না তার বাহিনীর, জেকে বাহিনী, কারো পাত্তা নেই। দেদার সব মানে বিজয়ী পার্টি, তারা এইভাবে যা ইচ্ছা তাই করেছে, কোনো পাত্তা নেই। সেই বাহিনীর যে বাহিনী, সেই বুক জামা খুলে দিচ্ছিল না, মনে আছে তো? যখন ওই যে অজয় পাল শর্মা যখন গিয়েছিলেন, তো উনি যখন টহল দিচ্ছিলেন, টহল দেওয়ার সময় উনি যখন জাস্ট মানে এরকম কথা বলে যখন বেরিয়ে যাচ্ছিল, কনভয়টা নিয়ে বেরিয়ে গেলেন, তারপর দেখলাম এই বাহিনী হঠাৎ করে পার্টি অফিস থেকে বেরিয়ে কি হুঙ্কার, ওরে বাপরে বাপ। নিশ্চয়ই তো আপনাদের মনে আছে, সে আরে মিডিয়ার সামনে কি মানে হাত পা ছোঁড়াছুড়ি, একেবারে মেরে ফেলবে। আর যেই অজয় পাল শর্মা বেরিয়ে গেছিলেন, তারপর অফিস থেকে বের হন ওই জাহাঙ্গীর খান নিজে। আর ওই পিছনের গাড়িগুলোকে দেখে এমন ভাব দেখায়, ওই জামা খুলে, ওহ এই বাহিনী কি অবস্থা, একেবারে বিরাট দাপট। আর যখন ক্ষমতা উল্টে গেছে, যখন বিজেপির লোকেরা এখন পৌঁছে গেছেন অফিসে, কারো পাত্তা নেই, কারো দেখা নেই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই, না বাহিনীর লোকজনের, না জাহাঙ্গীর খানের নিজের, কেউ পাত্তা নেই। কোথায় গেছেন কি জানেন, কোথায় লুকিয়ে পড়েছেন। ফলে যে ভোট হবে দেখবেন, প্রচারেও আমার মনে হয় না নামতে পারবেন বলে, এমন করেছেন। ভোট চুরি করতে গিয়ে ঘেঁটে লাট হয়ে গেছে, এই ভোট বাকি রয়ে গেছে। এরপর যে ভোট হবে, এই ভোট এর সিট তো বিজেপির শিওর সিট, এটা বলতে কোনো দ্বিধা নেই। তো ব্যাপারটা জাহাঙ্গীর খান অভিষেকের ডান হাত, বাপরে বাপ, অভিষেকের ডান হাত। উনি নাকি সব কিছুর রসদ ওখানে সরবরাহ করে থাকেন। যখন মানে অভিষেকের কোনো প্রোগ্রাম হয় ডায়মন্ড হারবারে, যত খরচা সব জাহাঙ্গীর খান নিজে ব্যয় করেন। কোত্থেকে টাকা পান এত কে জানে। খুব ভালোবাসেন অভিষেক আর কি ওনাকে। তো ব্যাস, এখন সব গেছে, ভালোবাসাও চটকে গেছে, জিনিসটাই পুরো সাম্রাজ্যের পতন ঘটে গেছে। তো এই হচ্ছে সাম্রাজ্য, তাসের ঘরের মতো তৃণমূল কংগ্রেসটা দুদিনে শেষ হতে দেখছে। দুদিনে বাহিনীর কোনো পাত্তা নেই, ভাঙচুর ইত্যাদি চলছে, চারিদিকে চলছে। আবারও বলছি, তৃণমূল কংগ্রেস অনেক বেশি অত্যাচার করেছে, অনেক বেশি মানুষকে মেরেছে, অনেক খুন খারাপি করেছে, সেই তুলনায় অনেক কম, কিন্তু হ্যাঁ হচ্ছে। আমার মনে হয় সেটাও হয়তো হতো না যদি ভোটের সময়, ভোটের প্রচারে ওই টাইপের হুঁশিয়ারি হুঙ্কার না দিতেন অভিষেক ব্যানার্জি। ফলে যেটা হচ্ছে, ওনার কর্মের ফল। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।